এর আগের একটি পর্বে দ্বাদশ শ্রেণীর কে বাঁচায় কে বাঁচে গল্পটির আমরা নামকরণের তাৎপর্য সম্পর্কে আলোচনা করেছিলাম। তা আজকে দেখো আমি তোমাদের টেক্সটটা ধরে কিছুটা পোর্শন একটু বুঝিয়ে দিচ্ছি, বা কিভাবে আমরা টেক্সট পড়তে পড়তে ছোট প্রশ্ন বড় প্রশ্নের জন্য প্রিপারেশান নেব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো টেক্সটটা শুরু করছি। সেদিন আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম মৃত্যু দেখল, অনাহারে মৃত্যু। তাহলে এই প্রথম লাইনে দেখো 3 দিক থেকে প্রশ্ন লুকিয়ে রয়েছে। তাহলে মৃত্যুঞ্জয় অনাহারে মৃত্যু কখন দেখেছিল? অফিস যাওয়ার পথে। কে অফিস যাওয়ার পথে প্রথম অনাহারে মৃত্যু দেখেছিল? না মৃত্যুঞ্জয়। বা অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় কিসের দ্বারা মৃত্যু প্রথম দেখেছিল? না অনাহারে মৃত্যু প্রথম দেখেছিল। তাহলে শুধু জিনিসটা আমরা পড়ে যাচ্ছি, তোমরা সবটাই সহজ সরলভাবে বুঝেও নিচ্ছ, কিন্তু পড়ার সময় লাইনগুলো একটু সচেতনভাবে দৃষ্টি রেখে পড়ো, তাহলেই তোমাদের মাথায় কিন্তু যে কিভাবে প্রশ্ন আসতে পারে বা একটা লাইনকে আমরা কতটা কোন কোন লাইনগুলোকে আমরা গুরুত্ব দিয়ে পড়বো সেটা কিন্তু আমরা নিজেরাও বুঝে যাব। এতদিন শুধু শুনে আর পড়ে এসেছিল ফুটপাতে মৃত্যুর কথা, আজ চোখে পড়লো প্রথম। তাহলে আমি এই লাইনটায় দাগ দিলাম, দাগ দেওয়াই আছে। দেখো, আজ চোখে পড়লো প্রথম। কার প্রথম কি চোখে পড়েছিল এবং কি কারণে সেই দৃশ্য প্রথম চোখে পড়েছিল, বা কি কারণে নয়, বা কি কারণে প্রথম এই দৃশ্য তার চোখে পড়লো। দেখো এই অংশটাতে এই প্রথমের যে 3টে প্যারা রয়েছে, প্রথমে 2টো প্যারা একটু বড়, লাস্টের প্যারাটা এই পেজে ছোট্ট 2টো লাইন রয়েছে। তাই এখানে কিন্তু একটা ছোট্ট কাহিনী রয়েছে। এই অংশে মূলত মৃত্যুঞ্জয়ের অনাহারে ক্লিষ্ট মৃত্যু দেখতে পেল কি কারণে, বা হঠাৎ করে, বা দেখতে পেল কিভাবে, বা কোথায় দেখতে পেল, আর কেন এটা সে প্রথম দেখতে পেল, এটাই প্রথম প্যারাতে বলা হয়েছে। এবং দ্বিতীয় প্যারাটাতে বলা হয়েছে যে মৃত্যুঞ্জয়ের এই অনাহারে মৃত্যু দেখার পরে তার মধ্যে কি প্রতিক্রিয়া হলো। দ্বিতীয় প্যারা এবং এই লাস্টের 2টো লাইনেও ঠিক একই কথাই ব্যক্ত করা হয়েছে, মানে তার প্রতিক্রিয়াটা ব্যক্ত করা হয়েছে, মৃত্যুঞ্জয়ের অনাহারে মৃত্যু দেখার প্রতিক্রিয়া। তাই এর মধ্যে থেকেই আমরা কিন্তু ছোট প্রশ্ন অনেক পেয়ে যাব। তাহলে সেই সঙ্গে দেখো যেটা পড়ছিলাম, যে ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কেন প্রয়োজন হয় না? দেখো, নইলে দর্শনটা অনেক আগেই ঘটে যেত, সন্দেহ নেই। বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই সে ট্রামে ওঠে, নামে গিয়ে প্রায় অফিসেরই দরজায়। বাড়িটাও তার শহরের এমন এক নিরিবিলি অঞ্চলে যে সে পাড়ায় ফুটপাতও বেশি নেই, লোকে মরতেও যায় না বেশি। চাকর ও ছোট ভাই তার বাজার ও কেনাকাটা করে। তাহলে মৃত্যুঞ্জয়ের এতদিন অনাহারে মৃত্যু দেখা হয়নি কেন? না, তার বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই ট্রামে উঠতে হয় অফিসে যাওয়ার জন্য, এবং ট্রাম থেকে নামে গিয়ে প্রায় অফিসের দরজায়। আর তার বাড়িটা শহরের এক নিরিবিলি নির্জন অঞ্চলের মধ্যে ছিল, যেখানে তার সেই পাড়ায় ফুটপাতও বেশি ছিল না। আর ফুটপাত বেশি না থাকায় অনাহার ক্লিষ্ট মানুষেরা সেখানে বেশি ভিড়ও জমায়নি, বা ভিড় জমাতোই না। সে কারণে অনাহার ক্লিষ্ট মানুষদের মৃত্যু কখনো সেই মৃত্যুঞ্জয়ের যে পাড়ায় সেখানে সংগঠিত হয়নি। তাছাড়া মৃত্যুঞ্জয়ের বাড়িতে তার চাকর এবং তার ছোট ভাই দুজনেই বাজারপত্র করেন এবং কেনাকাটার যা প্রয়োজন হয় নিয়ে আসেন। মৃত্যুঞ্জয় সাধারণত এই কাজগুলি করেন না বলে শহরের অন্যান্য স্থানে বা অন্যান্য ফুটপাতে তাকে বিচরণ করতে হয় না, আর তাই অনাহারে ক্লিষ্ট মানুষের মৃত্যু এতদিন মৃত্যুঞ্জয় চোখে পড়েনি। তা যাই হোক, মৃত্যুঞ্জয়ের চোখে প্রথম পড়ল অনাহারে মৃত্যু, এবং সেটা দেখে এবারে মৃত্যুঞ্জয়ের মধ্যে কি প্রতিক্রিয়া হলো এর পরের প্যারায় রয়েছে। দেখো, তাহলে এইখানে যে আমরা অংশটা পড়ে নিলাম, এর মধ্যে দেখো মৃত্যুঞ্জয়ের বাড়িটা শহরের কোন অঞ্চলে ছিল? না, এখানে ছোট প্রশ্নের মধ্যে আসবে নিরিবিলি অঞ্চল। তাহলে বা মৃত্যুঞ্জয়ের বাড়িতে তার বাজার বা কেনাকাটা কারা করতেন? তার চাকর এবং তার ছোট ভাই। এই ধরনের ছোট প্রশ্ন পড়তে পড়তেই আমাদের, বা মৃত্যুঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে 2 পা হেঁটেই কিসে উঠে অফিসে যেত? ট্রামে উঠে যেত। ট্রাম থাকতে পারে, এমসিকিউ ক্ষেত্রে ট্রাম, বাস, ট্রেন অনেক কিছুই থাকতে পারে। এবং ট্রাম থেকে মৃত্যুঞ্জয় নামতো কোথায় গিয়ে? না, প্রায় অফিসের দরজায়। একদম অফিসের দরজায় নয়, প্রায় অফিসের দরজায়।
তাহলে এইভাবে আমাদের টেক্সটটা পড়ার সময় ধরে ধরে প্রথম থেকে পড়ে নিলে এখানে কোনো এমসিকিউ বা কোনো ছোট প্রশ্নই কিন্তু আমাদের অজানা থাকবে না। তারপর দেখো, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। মানসিক বেদনাবোধের সঙ্গে চলতে থাকে শরীরের কষ্টবোধ। আপিসে পৌঁছে নিজের ছোট কুঠরিতে ঢুকে সে যখন ধপ করে চেয়ারে বসে পড়ল, তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে। একটু বসেই তাই উঠে গেল কলঘরে। দরজা বন্ধ করে বাড়ি থেকে পেট ভরে যত কিছু খেয়ে এসেছিল, ভাজা, ডাল, তরকারি, মাছ, দই আর ভাত, প্রায় সব বমি করে উগরে দিল। এখানে ছোট প্রশ্নের জন্য প্রায় সব বমি করে উগরে দিল এখানে বলতে কোন কোন খাদ্য বমি করে উগরে দেওয়ার কথা বলা হয়েছে, তা এখানে এই খাদ্য তালিকাটা ভালো করে মাথায় রাখবে ছোট প্রশ্নের ক্ষেত্রে। তাই এই প্যারাটা পুরোটাই কিন্তু একদম মৃত্যুঞ্জয়ের সেই অনাহারে মৃত্যু দেখার পর তার শরীরে মনে কিভাবে প্রতিক্রিয়া হয়েছিল তার বর্ণনা রয়েছে। এরপরে আরও একটি লাইন দেখো, পাশের কুঠরি থেকে নিখিল যখন খবর নিতে এলো, কলঘর থেকে ফিরে মৃত্যুঞ্জয় কাঁচের গ্লাসে জল পান করছে। গ্লাসটা খালি করে নামিয়ে রেখে সে শূন্য দৃষ্টিতে দেওয়ালের দিকে তাকিয়ে রইল। তাহলে তার দৃষ্টির মধ্যেও একটা শূন্যতা পরিলক্ষিত হলো। তার শরীরে মনে যে সেই অনাহারে ক্লিষ্ট মৃত্যু দেখে যে খুব গভীরভাবে একটা প্রভাব পড়েছিল, সেটা তার পাশের কুঠরি থেকে আসা নিখিল, বন্ধুস্থানীয় নিখিলও কিন্তু অনুভব করতে পারল। তাহলে এখানে অনাহারে ক্লিষ্ট মৃত্যু দেখা মৃত্যুঞ্জয় এবং কি কারণে তার এতদিন দেখার হয়নি বা তার চোখে অনাহারে ক্লিষ্ট মৃত্যু পড়েনি তার কারণ, বা অনাহারে ক্লিষ্ট মৃত্যু দেখার প্রতিক্রিয়া মৃত্যুঞ্জয়ের মধ্যে কিভাবে দেখা দিল সেই অংশের বর্ণনা। এর পরের পাতায় দেখো, অফিসে তার পরের পাতায় রয়েছে মূলত এখানে এই দুটো প্যারার মধ্যে, 4 পাতায় প্রথম দুটো প্যারার মধ্যে রয়েছে, প্রথম প্যারাটায় রয়েছে নিখিলের সম্পর্কে একটা পরিচয়। মৃত্যুঞ্জয় হচ্ছে এই কাহিনীর একদম, মৃত্যুঞ্জয় নিখিল দুজনেই কাহিনীর ধারক বাহক বলা চলে, তবে মৃত্যুঞ্জয় হচ্ছে এখানে প্রধান কাহিনীর উপস্থাপক, বা তার মাধ্যমেই যেন পুরো কাহিনীটা একদম সঞ্চারিত হয়ে গেছে শেষ পর্যন্ত, এবং মৃত্যুঞ্জয়ের জন্যই যেন নিখিল এখানে এগিয়ে গেছে কাহিনীর মধ্যে। তা প্রথম এই প্যারাটাতে এখানে নিখিলের কিছুটা স্বভাব প্রকৃতি তার পরিচয় তুলে ধরা হয়েছে। তারপরের প্যারায় মৃত্যুঞ্জয়ের কথা রয়েছে। দেখো, অফিসে সে আর নিখিল প্রায় সমপদস্থ, মাইনে দুজনের সমান। একটা বাড়তি দায়িত্বের জন্য মৃত্যুঞ্জয় 50 টাকা বেশি পায়। নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। মৃত্যুঞ্জয় 2 বছর আগে বিয়ে করে 8 বছরে সে মোট 2টি সন্তানের পিতা হয়েছে। সংসারে তার নাকি মন নেই। অবসর জীবনটা সে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে তুলে কাটিয়ে দিতে চায়। তাহলে নিখিলের স্বভাবটা এখানে তুলে ধরা হয়েছে, নিখিলের পরিচিতিটাই কাহিনীর মধ্যে দেওয়া হয়েছে। তাহলে আমরা এখানে একটা ছোট প্রশ্ন হিসেবে, ছোট মানে একটা 3 নম্বরের, বা তার সঙ্গে যদি আর একটা কোনো পোর্শন জুড়ে দেয় যে আমরা কে বাঁচায় কে বাঁচে গল্পটিতে নিখিলের সম্পর্কে কতটুকুনি পরিচয় পাই, তার এই অংশটা তো তুলে ধরতেই হবে। এরপর কাহিনীর পুরো প্রেক্ষাপটের মধ্যে নিখিলের যে পরিচিতি বা নিখিলের যে প্রভাব রয়েছে, নিখিল মৃত্যুঞ্জয়ের সঙ্গে কি কি সহযোগিতা করেছে না অসহযোগিতা করেছে, কি করার চেষ্টা করেছে মৃত্যুঞ্জয়ের জন্য, এটা তো আমরা কাহিনীর পর্যায়ক্রমে এরপরে পাবো, সেই অংশটাও কিন্তু তুলে ধরতে হবে। যদি নিখিলের পরিচয় আমাদের কোনো 5 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্নে থাকে, বা নিখিল সম্পর্কে আমরা এই কাহিনী থেকে কী ধরনের ধারণাটা পাই, তাহলে তার জন্য কিন্তু আমাদের নিখিলের পরিচিতি স্বরূপ এই প্যারাটা আপাদমস্তক তৈরি করে রাখতে হবে। তার মধ্যে দেখো, মৃত্যুঞ্জয়ের 2 বছর আগে নিখিলের বিয়ে হয়েছে। তাহলে মৃত্যুঞ্জয়ের বিয়ের কত বছর আগে নিখিলের বিয়ে হয়েছে, বা নিখিলের কটি সন্তান, তাহলে কার সংসারে মন নেই, মৃত্যুঞ্জয় না নিখিলের? আর অবসর জীবনটা নিখিল কিভাবে কাটাতে চায়? দেখো, শুধুমাত্র বই পড়ে বলবে না, বা শুধুমাত্র চিন্তা জগৎ গড়ে তুলে বলবে না, এই দুটো কথাই পুরো কথাটাই কিন্তু তখন বলতে হবে। তা এই ধরনের ছোট প্রশ্নগুলো এখান থেকে তোমাদের তৈরি করতে হবে। এরপর দেখো, অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কে সেও খুব পছন্দ করে, হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে। দেখো, এই কথাটা যে বলছে হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, তাহলে ভালোবাসা আমরা যাদের খুব
পছন্দ করি, যাদের সঙ্গে আমাদের স্বভাবের একটা সামঞ্জস্য খুঁজে পাই, দেখা যায় যে তাদের সঙ্গে আমাদের একটা ভালো লাগা বা ভালো বাসার একটা সম্পর্ক তৈরি হয়। তার মধ্যে এখানে অবজ্ঞার কোনো ব্যাপার থাকে না, কিন্তু এখানে অবজ্ঞার কথাটি এসেছে, এর কারণ আমরা পরের অংশে পাবো। মৃত্যুঞ্জয় শুধু নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ বলে নয়, সৎ ও সরল বলেও নয়, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে। তাহলে যে হয়তো মৃদু একটু অবজ্ঞার সঙ্গে ভালোবাসে, এই কথাটার কারণ কিন্তু এইখানে ব্যক্ত করা হয়েছে। কি কারণ? না, মৃত্যুঞ্জয় ছিল নিরীহ, শান্ত, দরদি, ভালো মানুষ, সে সৎ, সরল। শুধু এই কারণগুলোর জন্যই যে তাকে অবজ্ঞার সঙ্গে ভালোবাসেন তা নয়, তার সঙ্গে মৃত্যুঞ্জয় স্বভাবের মধ্যে কী ছিল না, মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্যের আদর্শবাদের সে ধারক। কল্পনা তাপস বলতে মানে তার চিন্তা ভাবনাতে মানব সভ্যতার খুব পিছিয়ে পড়া আদর্শবাদ পুঞ্জীভূত রয়েছে, যেটা তার কথাবার্তা, তার চিন্তাভাবনা, প্রথমে তার চিন্তাভাবনা, তারপরে চিন্তাভাবনা থেকে আমাদের কথাবার্তা বেরিয়ে আসে, তার কথাবার্তা বা তার আচার আচরণ, তার সিদ্ধান্ত, সব কিছুর মধ্যে তার বন্ধুস্থানীয় নিখিল লক্ষ্য করেছিলেন, যে কারণেই তার যে মধ্যে আদর্শবাদটা যে খুবই প্রাচীন ও পচা ঐতিহ্যের ধারক, এটা নিখিলের মনে হয়েছিল। এ কারণেই তাকে বন্ধুস্থানীয় বা তার স্বভাবের অন্যান্য বৈশিষ্ট্যের কারণে তাকে ভালোবাসেন ঠিকই, কিন্তু তার এই স্বভাব বৈশিষ্ট্যের জন্য কিছুটা তাকে অবজ্ঞার সঙ্গেই ভালোবাসেন। এই ধরনের স্বভাব বৈশিষ্ট্য তো আমরা সমাজের মানুষের ক্ষেত্রে কাম্য বলে মনে করি না। যেহেতু তার অন্যান্য দিকগুলো ভালো ছিল, কিন্তু তার স্বভাবের মধ্যে এরকম একটা প্রাচীনতা ছিল যেখানে কোনোভাবে মানে সংস্কারমূলক দিকটা ছিল না, তাই তার মধ্যে তার ভালোবাসার সঙ্গে একটা অবজ্ঞাও মিশ্রিত হয়েছিল। নিখিলের মৃত্যুঞ্জয়ের প্রতি ভালোবাসার সঙ্গে একটা অবজ্ঞাও মিশ্রিত হয়েছিল। মৃত্যুঞ্জয় দুর্বলচিত্ত, ভাবপ্রবণ আদর্শবাদী হলে কোনো কথা ছিল না। সে যদি খুব দুর্বল হয়, সে ভাবপ্রবণ আদর্শবাদী হয়, তাতেও কিন্তু নিখিলের আপত্তি ছিল না। দুটো খোঁচা দিয়ে খেপিয়ে তুললেই তার মনের পুঞ্জ পুঞ্জ অন্ধকার বেরিয়ে এসে তাকে অবজ্ঞেয় করে দিত। যদি কোনো কারণে কর্মসংস্থানে তো আমাদের সকলের সঙ্গে সকলের মেলামেশা করতে করতে দুটো একটা কথা কাটাকাটিও হয়, সেখানে দেখা গেছে যে যদি কোনোভাবে তর্ক বিতর্ক হয়েছে নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়, তখন কোনো কারণে যদি মৃত্যুঞ্জয় মনের মধ্যে একটু খোঁচা পেয়েছে, তখন তার মনের ভেতর থেকে, মনের ভেতরে যে অন্ধকারময় চিন্তাভাবনাগুলো ছিল সেগুলোই তার মুখে ভাষা হয়ে বেরিয়ে আসে। ফলে মানে সেটা অবজ্ঞা করা ছাড়া তখন সেই মুহূর্তে নিখিলের পক্ষে সেটা অবজ্ঞা করা ছাড়া কিন্তু কোনো আর উপায় ছিল না। এমনিতে নিখিল মৃত্যুঞ্জয়কে ভালোবাসে, পছন্দ করে, বন্ধু স্থানীয় বলে মনে করে, কিন্তু যখনই তার মনের ভেতর থেকে চিন্তা ধারণা প্রসূত কথাবার্তাগুলো বেরিয়ে আসে, অন্ধকারময় কথাবার্তাগুলো বেরিয়ে আসে, তখনই যেন তার মনের মধ্যে একটা অবজ্ঞা জেগে ওঠে। যেন এখানে বলা হচ্ছে যে লেখক বলতে চাইছেন যেন সেই ভাবনাটাই যেন নিখিলকে অবজ্ঞেয় করে দেয়। কিন্তু মৃত্যুঞ্জয়ের মানসিক ক্রিয়া প্রতিক্রিয়া শ্লথ, নিস্তেজ নয়। এটা লেখক তুলে ধরছেন যে মৃত্যুঞ্জয় তাই বলে কি ধীর স্থির চিন্তাভাবনা সম্পন্ন, কোনো তার মধ্যে গতি নেই, তার মধ্যে যে শুধুই অলসতা রয়েছে তা নয়। শক্তির একটা উৎস আছে তার মধ্যে। অব্যয়কে শব্দরূপ দেবার চেষ্টায় যে শক্তি বহু ক্ষয় হয়ে গেছে মানুষের জগতে, তারই একটা অংশ। তাহলে কীরকম শক্তি তার মধ্যে রয়েছে? সে যে নিস্তেজ নয়, স্লথ নয়, স্লথ মানে হচ্ছে যার গতি মন্থর, মানে ধীর গতি সম্পন্ন, নিস্তেজ সে নয়, তার মধ্যে একটা শক্তির উৎস আছে। কীরকম শক্তি? না, অব্যয়কে শব্দরূপ দেওয়ার মতো শক্তি। আমরা আমাদের পদের মধ্যে দেখি 5টা পদ রয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। সেখানে শব্দরূপ হয় 2টি পদের, বিশেষ্য এবং সর্বনাম পদের। অব্যয় পদের কিন্তু বাক্যে কখনো শব্দরূপ দেওয়া হয় না বা দেওয়া যায়ই না। অব্যয় মানে সংযোজক, বিয়োজক, বৈকল্পিক যে অব্যয়গুলি রয়েছে তাকে কখনোই শব্দরূপ দেওয়া যায় না। ধাতু যোগ, বিভক্তি যোগ করে কখনোই শব্দরূপ দেওয়া যায় না। তা অব্যয়কে শব্দরূপ দেওয়াটা যেমন একটা বৃথা চেষ্টা
বেকার প্রচেষ্টা, ঠিক সেই রকমই সেখানে বেকার প্রচেষ্টায় যেমন শক্তির ক্ষয় হয়, সেখানে কোনো লাভ আমরা পাই না। সেরকমই জগতের সেরকমই এক গোছের মানুষ বা সেরকমই এক ধরনের মানুষ, সে জগতের অংশ হচ্ছে মৃত্যুঞ্জয়। নিখিল পর্যন্ত তাই মাঝে মাঝে কাবু হয়ে যায় মৃত্যুঞ্জয়ের কাছে। এই কাবু হয়ে যাওয়া মানে কি, যে পরাস্ত হওয়া নয়, এখানে এক প্রকার কি না কিছুটা বিরক্তি, কিছুটা আর না পেরে ওঠা। মানে কারোর সঙ্গে যুক্তিতর্কে যখন কোনোভাবেই তার ভুল যুক্তি বা ভুল কথাকে খণ্ডন করা যায় না, তখন কিন্তু যুক্তিবাদী মানুষ আপনা থেকে মানে অপরজনের মনের অন্ধকার বুঝতে পেরে থেমে যান। এখানে নিখিলেরও পরিস্থিতিটা যেন মৃত্যুঞ্জয়ের সামনে মাঝে মধ্যে সেরকম হয়। মৃদু ঈর্ষার সঙ্গে সে তখন ভাবে সে নিখিল না হয়ে মৃত্যুঞ্জয় হলে মন্দ ছিল না, তাহলে তার মনের মধ্যে আর এই অবজ্ঞার জিনিসটা আর জাগতো না, তাহলে তারা একই রকম হয়ে যেত, তাহলে তাদের মধ্যে এই সামান্য একটা দিক থেকে তফাৎটা আর নিখিলের মধ্যে অনুভূত হতো না। তাহলে আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। এই পর্যন্ত দেখো, পুরো এই প্যারাটা ভালো করে বুঝে পড়তে হবে। এখান থেকে কিন্তু অনেক ধরনের প্রশ্ন, বড় প্রশ্ন আসতে পারে 3 নাম্বারের জন্য, 5 নাম্বারের জন্য। মূলত এইখানে নিখিলের চোখে মৃত্যুঞ্জয়ের যে একটা স্বভাব প্রকৃতি ফুটে উঠেছে, এই নিয়ে কিন্তু অনেক রকমের প্রশ্ন লাইন তুলে এখানে থাকতে পারে। তাহলে এতটাই তোমরা পড়ো, টেক্সটটা ভালো করে অনুশীলন করো, আর এর পরের পর্বে আরও বেশ কিছুটা পড়াবো। তা তোমরা যদি কোথাও কোনো বোঝার সমস্যা বা আমার বোঝানোর মধ্যে যদি তোমাদের কিছু সমস্যা বলে মনে হয়, তোমরা কিন্তু মেসেজ করে অতি অবশ্যই এখানে মেসেজ বক্সে জানাতে পারো।